টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি 2-5টা নওশাদ সিদ্দিকীর মতো যদি সেন্টারে পাঠানো যেত, তাহলে বিল করার সাথে সাথে চেয়ার ছুঁড়ে মারত। এখান থেকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস। আগামী দিন বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে, কেন ওয়াকফ হলো সব থেকে বড় ইস্যু, এটা যদি মিটে যায় তোমাদের সব অস্তিত্ব মিটে যাবে। ওয়াকফ যখন থাকবে না, তুমি ভারতে স্বাধীনতার আগে দেশ ছিলে, প্রমাণ দেখাতে পারবে না। আরে তোমার মসজিদে থাকার পরও প্রমাণ দেখাতে পারছো না, তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক, ভোটটা দিতে পারবে না। শুনছো না শোনেন না, এ বিরাট বড় নাটক, অনেক বড় চেঞ্জ চলছে। মনে রাখবেন বিগত দিন যা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটেনি। আজকে যেটা বলছি যদি ঘুমিয়ে থাকো, অগ্রাহ্য করো, তাহলে আগামী দিন কিন্তু কোনো ঘটবে, তখন কিন্তু আব্বাস সিদ্দিকী আর বলার জন্য থাকবে না। এটা বলে দিয়ে গেলাম। এ লড়াই আমাদের জীবন মরণের লড়াই, এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই। মুসলমান আমার কওমের ভাইরা, ওটাও অন্য সমাজের মানুষের সঙ্গে ওয়াকফ নিয়ে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো, তাদেরকেও বুঝাও যে ভাই এ লড়াই কোনো হিন্দু মুসলমানের লড়াই নয়, এ লড়াই অন্য কোনো জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয়। এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে। এ লড়াই আমার অধিকার, আমার যেটা গণতান্ত্রিক রাইট, আমার সংবিধানের রাইট, এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে, এটা মানুষকে বুঝাও। আজকে বুকে হাত দিয়ে বলুন, আব্বাস সিদ্দিকীকে আজকে মনে পড়ছে না পড়েনি? আজকে বলুন। আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার, মনে পড়ছে? বলেছিলাম মনে পড়ছে? আজকে বলুন, টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি 2-5টা নওশাদ সিদ্দিকীর মতো যদি সেন্টারে পাঠানো যেত, তাহলে বিল করার সাথে সাথে চেয়ার ছুঁড়ে মারত। এখান থেকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস। কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা জালিমদের লুটারতে আমরা হেরে গেলাম। কিন্তু মনে রাখবেন এই লড়াই অনেক দিনকার। আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে, ঠিক তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য, নিজেদের ওয়াকফ বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নাই? জোর আছে না নাই? মনে রাখবেন তাই আমাদের ঘরে বিধানসভায় ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছিল। বড় বড় দাঁড়িয়ে রাখা মৌলী সাহেব কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল, ওর মধ্যে ঢুকে একটা ওয়াকফের পক্ষে কথা বলেনি, একটাও কথা বলেনি। আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি, কেন ও যদি কথা বলে পরের বারে টিকিট পাবে না, পরের বারে টিকিট পাবে না। তাহলে এইরকম যদি মুনাফিক মুসলমান আমাদের মাথায় বসে থাকে, তাহলে আমাদেরকে লুটবে না তো কাদেরকে লুটবে? তাহলে এর জন্য আমাদের দোষ আছে না নাই? তাই আগামী দিন বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে, কেন ওয়াকফ হলো সব থেকে বড় ইস্যু, এটা যদি মিটে যায় তোমাদের সব অস্তিত্ব মিটে যাবে। ওয়াকফ যখন থাকবে না, তুমি ভারতে স্বাধীনতার আগে দেশ ছিলে, প্রমাণ দেখাতে পারবে না। আরে তোমার মসজিদে থাকার পরও প্রমাণ দেখাতে পারছো না, তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক, ভোটটা দিতে পারবে না। শুনছো না শোনেন না, এ বিরাট বড় নাটক, অনেক বড় চেঞ্জ চলছে। মনে রাখবেন বিগত দিন যা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটেনি। আজকে যেটা বলছি যদি ঘুমিয়ে থাকো, অগ্রাহ্য করো, তাহলে আগামী দিন কিন্তু কোনো ঘটবে, তখন কিন্তু আব্বাস সিদ্দিকী আর বলার জন্য থাকবে না। এটা বলে দিয়ে গেলাম। এ লড়াই আমাদের জীবন মরণের লড়াই, এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই। মুসলমান আমার কওমের ভাইরা, ওটাও অন্য সমাজের মানুষের সঙ্গে ওয়াকফ নিয়ে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো, তাদেরকেও বুঝাও যে ভাই এ লড়াই কোনো হিন্দু মুসলমানের লড়াই নয়, এ লড়াই অন্য কোনো জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয়। এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে। এ লড়াই আমার অধিকার, আমার যেটা গণতান্ত্রিক রাইট, আমার সংবিধানের রাইট, এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে, এটা মানুষকে বুঝাও। আজকে ছোট্ট একটা কথা বলি, আজকে আজমির শরীফে নাকি হিন্দু ভাইদের কোনো একটা বিশ্বাস, শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে।
আমি ভাই কারো ধর্ম নিয়ে বেশি কথা বলা পছন্দ করি না, এটা প্রেমের জিনিস। কিন্তু আমি আমার হিন্দু ভাই সনাতনী ভাই শ্রদ্ধার সাথে জানাচ্ছি, বলুন তো ভাই, যখন গাজা খাজা গরিবে নওয়াজ হুজুরের রওজা তৈরি হয় আজ থেকে প্রায় 800 বছর আগে, আলাউদ্দিন খিলজি তখন ছিল, তখন তো হিন্দুস্তানে হাজারো লাখো হিন্দু ভাইয়েরা ছিল, আজমিরেও ছিল, কই তখন তো কেউ কথা তোলেনি যেটা আপনি শিবলিঙ্গর আমাদের তীর্থভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন? তারপরে আরো অনেক হুকুমতরা এসেছে, কই কখনো তো কোনো হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলেনি। তারপর ইংরেজ এসেছে, আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে, কই তখন তো আওয়াজ ওঠেনি। এটা শুধুমাত্র আমাদেরকে ব্রেন ড্রাইভাইড করছে, হিন্দু ভাইদের ঘরে বোকা বানানো হচ্ছে। শ্রদ্ধার সাথে বলছি, আপনারা নিশ্চয়ই জানেন LIC কে বিক্রি করে দেওয়া হয়েছে। LIC-তে চাকরি গেছে কাদের? খারাপ নেবেন না, LIC মুসলমানরা চাকরি করে না, আমার হিন্দু ভাইদের চাকরি গেছে। হকারকে বন্ধ করে দেওয়া হয়েছে, কাদের কাছে চাকরি বলুন? আমার হিন্দু সনাতন ভাইদের। শুনুন আমার হিন্দু ভাইরা, সনাতন ভাইরা, শ্রদ্ধা দিয়ে বলছি, যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি। আমি আপনাকে ছোট করছি না, তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা, তাই দেশের জন্য মরা এটা আমাদের জন্য পুণ্যের কাজ। দেশকে আমরা এতটাই ভালোবাসি, তাই আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি, মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল, জিনিসপত্রের দাম কিভাবে চলছে, একটার পর একটা, কারেন্ট থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে। তাই আইকে চোখকে ঘোরাবার জন্য এই সব ষড়যন্ত্র চলছে। আসুন আমার সনাতন ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই, সাঁওতাল ভাই, শিখ ভাই, পাঞ্জাবি ভাই, ভারত আপনার, ভারত আমার, ভারত আপনার, ভারত আমার। আমি বলছি ভারত আপনার, আপনার আপনার আপনার, আমি আপনার ভাই, আমারও ভারত। আসুন মিলেমিশে যেভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশকে আজাদ করেছি, এই সকল অশুভ যারা দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর করে সাজাবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলি। মনে রাখবেন আমার সনাতন ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই, সাঁওতাল ভাই, ভারতবর্ষ হলো একটা গাছ, একটা গাছ, একটা বট গাছ বলেন আর যে কোনো গাছ বলেন, একটা শক্তিশালী বড় গাছ। এই গাছের অনেক শিকড় আছে, এই শিকড়ের নাম একটা সনাতন, একটা আদিবাসী, একটা দলিত, একটা সাঁওতাল, একটা বাগদি। মনে রাখবেন আমার ভাইরা, একটা শিকড়ের নামও মুসলমান। যদি একটা শিকড় কাটে গাছ দুর্বল হবে, অর্থাৎ দেশ দুর্বল হবে। মনে রাখবেন আমরা কারো দয়াতে খাই না, আমরা খাই রাজ্জাক আল্লাহর দয়াতে খেয়ে থাকি। তো ভাইরা আমার, এখানে মনে রাখবেন আজকে সব ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে। তাহলে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি? আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান না, কোন ভারতীয়দের বিরুদ্ধে লড়াই নয়। এ লড়াই সংবিধানের পক্ষে, সংবিধান মিটানোকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই, ঠিক না বেটি?